নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ত্বের একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করা হবে শিক্ষকের ভূমিকা, শিক্ষকের বৈশিষ্ট্য এবং শিক্ষকের কাজ সম্পর্কে। তো আপনারা যদি স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষা, প্রাইমারি যে টেট পরীক্ষা এবং সিটেট পরীক্ষা দিতে যান, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন। এছাড়াও বলবো, আমাদের এই নোটগুলি যদি আপনারা কালেকশন করতে চান, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে, পছন্দ হয়, এবং আমরা কিন্তু কম্প্যাক্ট নোট কিন্তু দিয়ে থাকি। তো আপনারা যদি এই নোটসগুলি কালেকশন করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু নোট দিচ্ছি। এই নোটে পাবেন শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংলিশ, পেডাগোগি, সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমি আশা করি আমাদের এই নোটসগুলি আপনি পেয়ে গেলে অবশ্যই আপনার একটা কম্প্যাক্ট নোট হয়ে যাবে এবং এতটুকু পড়লেই কিন্তু যে কোনো টেট পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে আর পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। শিক্ষকের ভূমিকা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে, শিক্ষাবিদরা আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা হিসেবে ব্যাখ্যা করেছেন। তো শিক্ষাবিদরা কিন্তু আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা, মানে শিশুকে কেন্দ্র করেই যেন শিক্ষাটা দেওয়া হয়। তো এই জায়গাটা কিন্তু দেখুন দাগ দেওয়া আছে এবং এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, দাগ দেওয়া জায়গাগুলো। তো অনুরাগ, ক্ষমতা ইত্যাদি বিচার করে তার মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী সে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন চায়। শিক্ষকের কাজ হবে সেই প্রক্রিয়া তাকে সহায়তা করা। শিক্ষকের কাজ হবে কি? অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান অর্জন করতে চায় শিশুরা, সেই প্রক্রিয়ায় শিশুকে বা ছাত্রকে সাহায্য করা। তিনি শিক্ষার্থী তার আপন খেয়ালে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান আহরণ করতে সাহায্য করবেন। তিনি শিক্ষার্থীকে কী করবেন? তার আপন খেয়ালে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান আহরণ করতে সাহায্য করবেন। প্রয়োজন বোধে নির্দেশনা যা দেবেন, মানে প্রয়োজন বোধে শিক্ষকরা নির্দেশনা দিতে পারেন। শিক্ষককে তাই ছাত্রদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা কি একজন শিক্ষককে ছাত্রদের সঙ্গে কিন্তু বন্ধুর মতো মিশতে হয়। মনে রাখতে হবে, শিক্ষককে কেন্দ্র করেই শিশু তার জীবনাদর্শ গড়ে তুলতে চায়। শিক্ষককে কেন্দ্র করেই কিন্তু তার জীবনাদর্শ গড়ে তুলতে চায়। দেখবেন যে একটা শিশু বা একটা ছাত্র তার শিক্ষককেই সবসময় ফলো করে, যে শিক্ষক কীরকম পোশাক পরিচ্ছদ পরে, শিক্ষক কীরকম কথা বলে, শিক্ষক কীরকম ক্লাসে পড়ায়, সেগুলোই কিন্তু সে জীবনাদর্শ হিসেবে গড়ে তুলতে চায়। তাই শিক্ষককে শিশুর মধ্যে জীবনাদর্শ জাগিয়ে তুলতে হবে, নৈতিক মূল্যবোধও জাগাতে হবে। শিক্ষককে কিন্তু শিশুর মধ্যে জীবনাদর্শ, মানে জীবনের একটা আদর্শ হিসেবে কিন্তু জীবনের যে একটা প্রত্যেক শিশুর যেন একটা জীবনের আদর্শ থাকে, সেই যে বোধটা জাগিয়ে তুলতে হবে এবং নৈতিক যে মূল্যবোধ, বিভিন্ন মূল্যবোধগুলি সেগুলো কিন্তু জাগাতে হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, নৈতিক মূল্যবোধও জাগাতে হবে। এবার আসবো শিক্ষকের বৈশিষ্ট্য সম্পর্কে, যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এগুলো আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। তো ব্যক্তিগত বৈশিষ্ট্য নম্বর এখানে বলা আছে, ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, গুরুগম্ভীর না থেকে বন্ধু ভাবাপন্ন হওয়ার ব্যক্তিত্ব সংগঠিত করতে হবে, অর্থাৎ যাতে ছাত্রদের সঙ্গে তার স্বাভাবিক অভিযোজন বাধাপ্রাপ্ত না হয়। এখানে স্বাভাবিক অভিযোজন বলতে মানে ছাত্রদের সঙ্গে তার একটা কথা বলা, ছাত্রদের সঙ্গে কোঅপারেশন, ঠিক আছে, মানে ছাত্ররা যেন যে কোনো বিপদে পড়লে তার সাহায্য পায়, সেরকম একটা কিন্তু বন্ধুভাবাপন্ন তার ব্যক্তিত্ব থাকতে হবে। নম্বর, শিক্ষকের বুদ্ধি ও বিচার শক্তি প্রখর হওয়া দরকার, কেননা তা না হলে তারা শ্রেণীকক্ষের উদ্ভূত নানা সমস্যার তাৎক্ষণিক সমাধানে ব্যর্থ হতে পারেন। তো শিক্ষককে কিন্তু বোধ বুদ্ধি সম্পন্ন এবং বিচার শক্তি প্রখর হওয়া দরকার। সুশিক্ষকের বুদ্ধাঙ্ক আইকিউ 120-এর বেশি হওয়া দরকার। তো 120-এর বেশি হলে কিন্তু
সেই শিক্ষকটা ভালো হবে। এবং গ নাম্বার বলা আছে দেখুন এখানে যথেষ্ট দায়িত্ববোধ থাকতে হবে। তো আইকিউ সম্পর্কে আমাদের যে বুদ্ধি চ্যাপ্টারটা আছে সেখানে আমরা আইকিউ সম্পর্কে ডিটেল পড়বো। হ্যাঁ, আইকিউ হলো কি, আইকিউ ইজ ইকুয়াল টু মানসিক বয়স বাই নিজের যে আসল বয়স ইন্টু কি 100। তো এটা কিন্তু আইকিউ। তো এটা বুদ্ধি চ্যাপ্টারে ভালো করে পড়বো। এবার ঘ নাম্বার কি, চিন্তা ভাবনায় ও আচরণে প্রগতিশীল হতে হবে। এডওয়ার্ড থ্রিং বলেছেন শিক্ষকের কাজ বিবিধ চিন্তার উদ্রেক করবেন, আবার সেটির প্রশিক্ষণ দেবেন। তো এখানে 4 নম্বর আছে দেখুন, শিক্ষকের ভাবাবেগ পরিণত হতে হবে, যাকে বলে ইমোশনাল ম্যাচুরিটি। তো ইমোশনাল ম্যাচুরিটি হতে হবে কিন্তু আত্মসংযম, তারপর চারিত্রিক দৃঢ়তা, প্রতিকূল অবস্থায় কাজ চালিয়ে যাবার মানসিকতা থাকতে হবে, তার স্বাধীন চিন্তা করার ক্ষমতা থাকতে হবে, তিনি কোনো ব্যক্তিগত ধারণাকে জোর করে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেবেন না, এটা খুবই প্রয়োজন। কোনো শিক্ষকের কোনো ব্যক্তিগত মতকে শিক্ষার্থীদের ওপর কিন্তু জোর করে চাপানো যাবে না। এবং কি করবেন, বর্গীয় জ নম্বর এখানে দেখুন, সুশিক্ষককে সেবাধর্মী মন দিয়ে কাজ করতে হবে, তার একটা সেবাধর্মী মন কিন্তু থাকতে হবে। আর এ কারণেই শিক্ষকতা হলো একটি নোবেল প্রফেশন। ছাত্রগত শিক্ষাগত প্রাণ হতে হবে তাকে। তো ছাত্রগত শিক্ষাগত প্রাণ তাকে হতে হবে, মানে ছাত্ররাই সব এবং ছাত্রদের শিক্ষাটাই সব, মানে এরকম একটা ব্যাপার যেন তার মধ্যে থাকে। এবার ঝ নাম্বার, তার জ্ঞান পিপাসা থাকতে হবে। তো শিক্ষকের জ্ঞান যেন গভীর থাকে এবং তার জ্ঞান পিপাসা মানে সে যেন যে কোনো একটা জিনিস নিয়ে যে কোনো আপ টু ডেট থাকে। যেমন অনেক শিক্ষককে আমরা দেখি যে চাকরি পাওয়ার পর সে কোনো কিছু স্টাডি করে না, তার জ্ঞান পিপাসা থাকে না বলতেই চলে, কিন্তু সেগুলো কাম্য নয়। একজন শিক্ষকের জ্ঞান পিপাসা থাকবে, তবেই ছাত্ররা তার কাছ থেকে কিন্তু শিখতে পারবে। তো জ্ঞান পিপাসু না হলে তিনি শিক্ষার্থীদের মনে জ্ঞান তৃষ্ণা জাগ্রত করতে ব্যর্থ হবেন। রবীন্দ্রনাথ বলেছেন, এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচেস আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউ টু বার্ন ইটস ওন ফ্লেম। তো এখানে কি বলা হয়েছে দেখুন, মানে রবীন্দ্রনাথ বলেছেন একজন টিচার কখনোই ঠিকভাবে পড়াতে পারবেন না যদি না, আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ, যদি না তিনি শিখতে থাকেন। ক্যান নেভার ট্রুলি টিচার্স, ঠিক আছে, তাকে মানে কন্টিনিউ শিখতে হবে, আপ টু ডেট থাকতে হবে। এখানে বলা আছে এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা এক্সাম্পল দিয়ে বলা আছে এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা ল্যাম্প কখনোই অন্য একটা ল্যাম্পকে জ্বালাতে পারে না, কি আনলেস মানে যদি না ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম, যদি না সে তার শিখাটি মানে জ্বলতে থাকে, ঠিক আছে, মানে তার জ্ঞানটা সবসময় জ্ঞান পিপাসা থাকতে হবে শিক্ষকের, তাহলেই সে ছাত্রদের মনে জ্ঞান তৃষ্ণা জাগ্রত করতে পারবে। তো এটাই বলা আছে যে আমরা বিএডে কিন্তু সবাই পড়েছি যে যখন ক্লাসে আমরা পড়াবো তখন সেই জিনিসটাকে আমরা বাড়িতে কিন্তু দেখে যাব। এটা একজন শিক্ষকের কর্তব্য যে সেটা ভালোভাবে পড়ানোর জন্য আমরা বাড়িতে শিখে যাব কিভাবে পড়াবো এবং পড়াটা যেন আমার জানা থাকে। তো এবার নম্বর কি বলা আছে দেখুন, শ্রেণীকক্ষে শিক্ষার কাজকে সুপরিচালনা করা, শিক্ষার কাজকে কিন্তু সুপরিচালনা করতে হবে। শিক্ষক একজন কিন্তু সব কিছুই, শিক্ষক একজন নেতা, শিক্ষক একজন পরিচালক, ঠিক আছে, শিক্ষকের সব কিছুই রোল প্লে করতে হয়। ট নাম্বার কি আছে, ছাত্রবৃত্তি থাকতে হবে, এটা তো আগেই বললাম, ছাত্রবৃত্তি থাকতে হবে। ঠ নাম্বার, দৈহিক বৈশিষ্ট্য কি, সুস্বাস্থ্যের অধিকারী, গলার স্বর ও বাচনভঙ্গি সুন্দর হতে হবে। তো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, গলার স্বর যেন উচ্চ হয় এবং বাচনভঙ্গি যে কথা বলার যে ভঙ্গি, গেস্টার পশ্চার, এগুলো কিন্তু খুব সুন্দর হতে হবে।
এবার নাম্বার, মানসিক স্বাস্থ্যের অধিকারী হওয়া প্রয়োজন, সর্বোপরি মানসিক সন্তুষ্টি। তো মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে কোনো শিক্ষকের, ঠিক আছে, তাহলে কিন্তু তিনি ভালো টিচার হতে পারবেন না। এবার আসবো পেশাগত বৈশিষ্ট্য সম্পর্কে। তো পেশাগত বৈশিষ্ট্য আছে, দেখুন এখানে 1 নাম্বার, বিষয়বস্তুর জ্ঞান থাকতে হবে। বিষয়বস্তুর জ্ঞান কিন্তু গভীর জ্ঞান থাকতে হবে। ছাত্ররা যেন যে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে পারেন, শিক্ষকরা যেন তাকে বুঝিয়ে দিতে পারেন এটা কেন হবে না বা কেন হবে। তো বিষয়বস্তুর জ্ঞান না থাকলে হবে না। এবার 2 নাম্বার, শিক্ষা পদ্ধতি বিষয়েও জ্ঞান থাকতে হবে। তো শিক্ষা পদ্ধতি কীভাবে কোনো একটা ক্লাসে পড়াবেন, কীভাবে, যদি অঙ্ক টিচার হন তাহলে কীভাবে পড়াবেন, যদি বাংলা টিচার হন কীভাবে পড়াবেন, ঠিক আছে, বিভিন্ন প্রসেসগুলো আছে। তো সেই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। 3 নাম্বার, পরীক্ষামূলক মনোভাব থাকতে হবে, পরীক্ষামূলক মনোভাব। এবার 4 নাম্বার, মনোবিদ্যার জ্ঞান থাকা দরকার। এটা তো আগেই আমরা পড়েছিলাম যে মনোবিদ্যার জ্ঞান থাকতে হবে, যে একটা শিশুকে বা ছাত্রকে দেখেই কিন্তু বুঝতে হবে যে শিশুটি বা ছাত্রটি কোথায় অসুবিধা, কেন পড়তে পারছে না, মনোবিদ্যার জ্ঞানটা তার থাকতে হবে। এবার 5 নাম্বার, শিক্ষামূলক প্রদীপন ব্যবহার সম্পর্কে জানতে হবে। এই যে শিক্ষামূলক প্রদীপন বলতে এখানে টিচিং এইডসের কথা বলা হয়েছে। শিক্ষামূলক প্রদীপন ব্যবহার সম্পর্কে জানতে হবে, যেমন বিভিন্ন শিক্ষামূলক প্রদীপন বলতে ব্ল্যাকবোর্ড, চক, ঠিক আছে, তারপর বিভিন্ন রকম স্কেল, তারপর দেখবেন যে গ্রাফ, বিভিন্ন রকম এগুলো শিক্ষা প্রদীপন থাকতে পারে, সেগুলোর ব্যবহার সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। 6 নাম্বার, মূল্যায়ন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, মানে ছাত্ররা পরীক্ষা দেওয়ার পর কী রকম লিখলে, কেমন নাম্বার দেবেন, ঠিক আছে, সেই মূল্যায়ন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 7 নম্বর, সহপাঠক্রমিক কাজের পরিচালনা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো সহপাঠক্রমিক কাজগুলো কি, সেগুলো আমরা আগের ক্লাসে পড়েছি, সেগুলো পরিচালনা করার সম্পর্কে কিন্তু ধারণা থাকতেই হবে। এবার শিক্ষকের কাজ। 1 নম্বর, বিষয়বস্তু নির্বাচন, সর্বাঙ্গীন বিকাশের প্রচেষ্টা। 3 নম্বর, শিক্ষালয়ের পুনর্বিন্যাসের দায়িত্ব। 4 নম্বর, জীবনাদর্শ গঠনের দায়িত্ব। 5 নম্বর, শিক্ষা সংক্রান্ত বিবিধ দায়িত্ব, যথা বৃত্তিমূলক ও শিক্ষামূলক নির্দেশনা, মূল্যায়ন ইত্যাদি। তো এখানে শিক্ষকের কাজগুলো পড়লাম, যে বিষয়বস্তু নির্বাচন, সর্বাঙ্গীন বিকাশের প্রচেষ্টা, মানে শিশুর যাতে সর্বাঙ্গীন বিকাশ হয় সেই প্রচেষ্টা করতে হবে। শিক্ষালয়ের পুনর্বিন্যাসের দায়িত্ব, শিক্ষালয় মানে বিদ্যালয় বা শিক্ষালয়কে যেন পুনর্বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস মানে ভালোভাবে সাজিয়ে তোলা যায়। তারপর 4 নম্বর, জীবনাদর্শের গঠনের দায়িত্ব, ছাত্রর সামনে যেন একটা আদর্শ হয়ে ওঠেন শিক্ষক, সে দায়িত্ব নিতে হবে। 5 নম্বর, শিক্ষা সংক্রান্ত বিবিধ দায়িত্ব, যথা বৃত্তিমূলক ও শিক্ষামূলক নির্দেশনা, মূল্যায়ন ইত্যাদি। তো আপনি ছাত্রদের বলে দেবেন যে কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে খারাপ হবে, সেগুলো একটু বলে দেবেন, বৃত্তিমূলক এবং শিক্ষামূলক নির্দেশনা, ঠিক আছে। এবার আসবো বিদ্যালয়ের শৃঙ্খলা তৈরিতে 2 ধরনের সমস্যা দেখা যায়, যথা পরিবেশগত বাধা 2 নম্বর, 1 নম্বর হচ্ছে পরিবেশগত বাধা, 2 নম্বর ব্যক্তিগত বাধা। তো এবার পরিবেশগত বাধা সম্পর্কে আলোচনা করব। তো পরিবেশগত বাধার মধ্যে আছে ক নম্বর, বিদ্যালয়ের পরিবেশ, খ নম্বর, শ্রেণীকক্ষের পরিবেশ, গ নম্বর, বিদ্যালয় পরিচালনার পদ্ধতি, ঘ নম্বর, পাঠ্যক্রম ও শৃঙ্খলার সমস্যা, নম্বর, শিক্ষকের ব্যক্তিত্ব ও শৃঙ্খলার সমস্যা। তো এগুলো হচ্ছে পরিবেশগত বাধা। তো বিদ্যালয়ের পরিবেশের মধ্যে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। যারা সবাই তো স্কুলে পড়াশোনা করেছেন, সবাই জানেন বিদ্যালয়ের একটা বিদ্যালয়ের পরিবেশ এক এক রকম। দেখবেন যে কিছু কিছু বিদ্যালয় আছে রাস্তার পাশে, সেটা কিন্তু একটা পরিবেশগত বাধা। রাস্তার পাশে কি হয় যে গাড়ির হর্নের শব্দে কিন্তু কোলাহল হয় সবসময়, বা হাটে বাজারের পাশে বিদ্যালয় হলে কিন্তু সেটা ভালো হয় না। মানে রাস্তার থেকে একটু দূরে হলে সবসময় বিদ্যালয় ভালো হয়। আমরা বিএডে সবাই পড়েছি যে বিদ্যালয় হবে
রাস্তার থেকে একটু ভেতরে, রাস্তার একদম পাশে নয়। এবার আসবো শ্রেণীকক্ষের পরিবেশ সম্পর্কে। তো শ্রেণীকক্ষের পরিবেশটা যেন ঠিক থাকে, শ্রেণীকক্ষটা যেন ঠিক থাকে, ভাঙাচোরা ঘর যেন না হয়। তো এরকম একটা দেখা গেল যে বিদ্যালয়ের উপরের ছাদ খসে পড়ছে, তো এরকম যেন না হয়। বিদ্যালয় পরিচালনার পদ্ধতি, বিদ্যালয় যে পরিচালনা করবেন যে হেডমাস্টার, সেই পদ্ধতি যেন ঠিক থাকে। ঘ নম্বর কি পাঠ্যক্রম ও শৃঙ্খলার সমস্যা, পাঠ্যক্রমের যেন কোনো সমস্যা না থাকে, এটা দেখতে হবে। এগুলো হচ্ছে বাধা। আর হচ্ছে শিক্ষকের ব্যক্তিত্ব ও শৃঙ্খলার সমস্যা, শিক্ষকের ব্যক্তিত্বের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা শৃঙ্খলার সমস্যা থাকে, তখন এগুলো কিন্তু পরিবেশগত বাধা। এবার আসবো ব্যক্তিগত বাধা সম্পর্কে। শিক্ষার্থীর দৈহিক অসামর্থ্য, শিক্ষার্থীর দৈহিক অসামর্থ্য। খ নম্বর শিক্ষার্থীর মানসিক অসুস্থতা। অনেক সময় শিক্ষার্থীরা কি দৈহিকভাবে অসুস্থ হয়। এবার খ নম্বর আসবো শিক্ষার্থীর মানসিক অসুস্থতা থাকে অনেক সময়, সবাই মানসিকভাবে সুস্থ হয় না। ধরুন যে হাজার শিক্ষকের হাজার ছাত্রছাত্রীদের মধ্যে দু একজন কিন্তু মানসিকভাবে অনেক সময় অসুস্থ থাকেই। শিক্ষার্থীর প্রক্ষোভমূলক নিরাপত্তার অভাব। ঘ নম্বর শিক্ষার্থীর স্বভাব। নম্বর সহযোগিতামূলক মনোভাবের অভাব। আর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তার অভাব। এগুলো হলো ব্যক্তিগত বাধা। তো বিভিন্ন রকম শিক্ষার্থীর বিভিন্ন রকম স্বভাব থাকে, আর শিক্ষার্থীর প্রক্ষোভমূলক নিরাপত্তার অভাব আর সহযোগিতামূলক মনোভাবের অভাব থাকে অনেক সময়। শিক্ষক বা শিক্ষকের অনেক সময় থাকে বা অনেক সময় শিক্ষার্থীদের থাকে। আর অর্থনৈতিক নিরাপত্তার অভাবও থাকে অনেক সময়, দেখবেন। তো এবার আসবো শৃঙ্খলা স্থাপনের উপায়। এক নম্বর কি শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাব। 2 নম্বর ত্রুটিমুক্ত বিদ্যালয় পরিচালনা। 3 নম্বর শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের পরিচালনা। শিক্ষক শিক্ষার্থী আদর্শ সম্পর্ক স্থাপন। শিক্ষার্থীদের দায়িত্ব দিতে হবে। শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থা, তবে শাস্তি অবশ্যই মনোবিজ্ঞানসম্মত হতে হবে। 8 নম্বর কি বিদ্যালয়ের সঙ্গে অন্যান্য সংস্থার সংযোগ সাধন। তো এখানে শৃঙ্খলা স্থাপনের উপায়গুলি এখানে বলা আছে, এগুলো ভালো মতো পড়লেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে ক্লাসটি এই পর্যন্তই। তো এরপর আমরা শিশুর বিকাশ সম্পর্কে আলোচনা করব। বিকাশের বিভিন্ন দিক আছে, যেমন দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ। তো এই সব আলোচনাগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই ভালোভাবে করব। তো আজকের ক্লাসটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এবং অবশ্যই যদি আপনারা কম্প্যাক্ট নোট পেতে চান, আমি আশা করব আমরা যেগুলো পড়াচ্ছি এই কয়েকটা নোট পড়লেই কিন্তু, বেশি পড়তে হবে না, এই কয়েকটা নোট পড়লেই কিন্তু আপনারা যে কোনো পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন। দেখবেন যে টেট পরীক্ষায় বাংলা এবং ইংরেজির মধ্যে কিন্তু অনেক গ্রামার আসে, যেমন সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, এগুলো কিন্তু অনেক সময় কারক এগুলো কিন্তু আসে, এবং ইংলিশের মধ্যেও কিছু থাকে। তো এগুলো কিন্তু আমরা যে এই নোটের সঙ্গে দিয়ে দেব, মানে টেটের যা কিছু লাগে আমরা সবই আপনাদের দিয়ে দেব। যে হয়তো যেদিন নেবেন সেদিন প্রথম দিন আমরা 10-12টা নোট দিয়ে দিলাম আপনাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা সব দিতে থাকব। আশা করি আপনাদের এই ক্লাসগুলি ভালো লাগছে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।